পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গেছে। সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ, সেই উত্তাপে আমরা উত্তপ্ত হচ্ছি। একদিকে গ্রামের মানুষ যারা বুঝে নিতে চাইছেন তাদের অধিকার, আর অন্যদিকে লুটেরাদের বাহিনী। এই গ্রামের মানুষের অধিকার বুঝে নেওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা চলে এসেছি আজকে আমাদের রাজ্যের যে ধানের গোলা পূর্ব বর্ধমানের গ্রামীণ অর্থনীতির যে কেন্দ্র অর্থাৎ দক্ষিণ দামোদর, সেই দক্ষিণ দামোদর অঞ্চলে আমাদের সঙ্গে আছেন। এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা আলাপচারিতা করব। আমাদের সঙ্গে আছেন প্রাদেশিক কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার। আমরা অমলবাবুর কাছ থেকে এইবারের পঞ্চায়েত নির্বাচনের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতটা যেমন জানবো, তার পাশাপাশি একটা জিনিস জেনে নেব যে এইবার তো পঞ্চায়েত নির্বাচন শুরু থেকেই একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিরোধীরা বিভিন্ন সময় যে বলে যে দীর্ঘ সময় বাম সরকার যখন ক্ষমতায় ছিল তখন পঞ্চায়েত নির্বাচনে তারা নাকি প্রার্থী দিতে পারেনি, তাদের নাকি কোনো গ্রাম পঞ্চায়েত ছিল না। এই যে এই অঞ্চল তো গ্রামীণ অর্থনীতি এবং এই অঞ্চল পুরোটাই গ্রামীণ এলাকা। এইখানে পঞ্চায়েত নির্বাচন, আপনারা দীর্ঘদিন এখানে ক্ষমতায় ছিলেন, তো এইখানকার চরিত্রটা কীরকম ছিল সেই সময়কারে, এটা যদি একটু ব্যাখ্যা করেন। রায়না খণ্ডঘোষ এই এলাকা বরাবরই খুব শান্তপ্রিয় জায়গা। নির্বাচনকে ঘিরে কোনো সংঘাত সংঘর্ষ এই এলাকার মানুষের অন্তত বিগত 34 বছরে মানুষ তা কখনো প্রত্যক্ষ করেননি। এই এলাকা নির্বাচনে প্রত্যেকটি মানুষ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গোটা গ্রাম মিলে এক উৎসবের মেজাজে মানুষ একসময় এখানে ভোটদান করতেন। একসময় তো গণতন্ত্র পশ্চিমবঙ্গে ছিল, তার একটা বড় প্রমাণ সেটা হচ্ছে এই রায়না খণ্ডঘোষের বেশ কিছু জায়গাতে আমরা নির্বাচনে হেরে যেতাম, পরাজিত হতাম। কিছু গ্রাম আছে, অনেক গ্রাম, নাম উচ্চারণ করতে গেলে অনেক সময় লাগবে। এই বাসুদেবপুর, এই যে রায়না টুয়ের চকভুরা, কাটনাবিল, তারপর আমাদের আনগুনো, নারায়ণপুর, শ্যামসুন্দর, এরকম বহু জায়গা আছে যে জায়গাগুলিতে আমরা নির্বাচনে জিততে পারতাম না। এগুলো শুধু গ্রাম পঞ্চায়েতের সিটের কথা বলছি। 1983 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, রায়না টুয়ের পাইটে 2 এলাকা আমরা নির্বাচনে পরাজিত হয়েছিলাম। কংগ্রেস পেয়েছিল 6 আর সিপিআইএম পেয়েছিল 5, কিন্তু 5 বছর তাদের রাজত্ব চালাতে কোনো অসুবিধা হয়নি। আবার রায়না থানার এমন জায়গা আছে যেখানে আমরা পেয়েছিলাম 12, কংগ্রেস পেয়েছিল 11, সেখানেও কিন্তু 5টা বছর সরকার চালাতে, পঞ্চায়েত চালাতে তাদের কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ কেউ কেউ বলেন, আমাদের এখনকার প্রজন্মের ছেলেরা সেগুলো জানে না, যে বামফ্রন্টের আমলে গোটা পশ্চিমবঙ্গের বহু জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে ছিল এবং বিরোধীরা সেখানে 5টা বছর তারা সেখানে কাজ করেছেন। গণতন্ত্র ছিল বলেই বিরোধীদের বিন্দুমাত্র কোনো কাজ করতে অসুবিধা হয়নি। বরাদ্দ টাকা তারা ঠিক সময়ে তারা পেতেন, কোনো অসুবিধা তাদের হতো না। সেই কারণে আজকে যারা এই কথা বলার চেষ্টা করেন বিভিন্ন সময় যে বামফ্রন্টের আমলে কোনো গণতন্ত্র ছিল না, আজকের মতো পরিবেশ নাকি তখন ছিল, যারা বলেন তাদের ভুল ভাঙাবার জন্যই কথাটা বলছি, যে ভবিষ্যতে এই কথা যেন তারা আর মুখ দিয়ে উচ্চারণ করবেন না। আমরা একটার পর একটা দৃষ্টান্ত দিয়ে সেটা আমরা মানুষের কাছে দেখাতে পারি। এবারে নির্বাচনের শুরু থেকেই, একদম শুরু থেকেই তো ধরুন একটা হচ্ছে ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ প্রাণ হারিয়েছেন, বিরোধী প্রার্থীদের ওপর আক্রমণ হচ্ছে এবং লাগাতার এটা চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শাসক দল, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন, এদের ভূমিকাটা সম্পর্কে আপনার কী বক্তব্য? এদের ভূমিকা আদৌ ভালো না। এই ভূমিকা নিয়ে অনেক কথাই বলা যেতে পারে, কিন্তু এবারে 23 সালে মানুষ হচ্ছে অনেক বেশি ঐক্যবদ্ধ। যেহেতু তৃণমূল কংগ্রেস দুর্নীতির দায়ে একেবারে ক্ষতবিক্ষত,
ওদের মন্ত্রী থেকে ওদের বহু ক্যাডার আজকে জেলে আছে। আজকে মানুষের কাছে তাদের প্রতি একটা ঘৃণা মারাত্মকভাবে বেড়েছে। আজকে বিভিন্ন গ্রামে যেখানে আমরা ঢুকতে পারতাম না 3 মাস আগে 4 মাস আগে, সেই সব গ্রামগুলোতে আজকে কার্যত বলা যায় দুর্গের মতো তৈরি হয়ে গেছে সেই সমস্ত গ্রাম। যেসব গ্রাম থেকে একসময় আমাদের উপরে হামলা হতো, সেই সমস্ত গ্রাম থেকে আমাদের উপরে হামলা করার ক্ষমতা তারা হারিয়েছে। নির্বাচন কমিশন এবং আমাদের ব্লক অফিসে যারা যারা আছেন তারা বহুবার হ্যারাস করার চেষ্টা করেছেন আমাদের, কিন্তু আমাদের কর্মীরা মাটি ছাড়েননি। হাজারে হাজারে জমায়েত হয়েছেন নমিনেশন পেপার ফাইলে, মানে যেদিন জমা দেওয়া হয় হাজারে হাজারে মানুষ, এবং তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে নমিনেশন পেপার ফাইল করে তারপর ঘর যাব। অনেক দেরি হয়েছে তাদের নমিনেশন পেপার ফাইল করার, 5টা 6টা 7টা বেজে গেছে, কিন্তু তারা নড়েননি। আশ্চর্যের বিষয়, তৃণমূল কংগ্রেস যারা ক্ষণ তিথি দেখে তারা নির্বাচনের দিন ঘোষণা করলেন, মনে করলেন বিরোধীরা বড় বেকায়দায় পড়ে যাবে। বেকায়দায় বিরোধীরা পড়ল না, বেকায়দায় পড়ল তৃণমূল, এবং গোছা গোছা তারা কার্যত তাদের নমিনেশন পেপার তারা জমা দিয়েছেন। লাজে গোবরে অবস্থা তাদের। যদি ঠিক মতো স্ক্রুটিনি করতো নির্বাচন কমিশন, তাহলে আমি জোরের সাথে বলতে পারি 50% নমিনেশন পেপার তাদের বাতিল হয়ে যেত। কারো শিডিউল কাস্ট সার্টিফিকেট নেই, কারো ওবিসি সার্টিফিকেট নেই, কেউ প্রস্তাবের জায়গায় ভুল লিখেছেন, এসব কত রকম তাদের ত্রুটি আমাদের নজরে এসেছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার। এত অভিযোগ থাকা সত্ত্বেও যে গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে তদন্ত করা, সে তদন্ত তারা করছেন না। এই জন্যেই কি আপনারা এবারের যে নির্বাচন, এই নির্বাচনকে 18 সালের থেকে আলাদা বলছেন? বলছি এই কারণেই আলাদা। 18 সালের নির্বাচনের দিন আজকে বেঁচে নেই কমরেড উদয় সরকার, একসময় জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। 3 দিন ধরে রায়না একে আমরা নমিনেশন পেপার ফাইল করতে পারিনি। 4র্থ দিন ধারান থেকে একটা বিশাল মিছিল আমরা শ্যামসুন্দরে রায়নার 1-এর উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছিলাম, এবং সেই মিছিলের চেহারা দেখে তৎকালীন প্রশাসন ভয় খেয়ে গেছিলেন। মাঝ রাস্তায় আটকে যারা যারা প্রার্থী তাদেরকে তুলে নিয়ে যেয়ে নমিনেশন পেপার ফাইল করার ব্যবস্থা করেছিলেন। তবুও একটা বিশাল অংশকে বাতিল করে দিয়েছিলেন বদমাইশি করে, ষড়যন্ত্র করে। তাই 18 সালে যেটা পেরেছিলেন, আজকে 23 সালে একেবারে এই যে বিশাল জমায়েত, একবারে প্রত্যেকটি বুথ কেন্দ্রে জমায়েত, কি খণ্ডঘোষ, কি রায়না 1, কি রায়না 2, যে জমায়েত, এই জমায়েত দেখেই বিরোধীরা কার্যত সন্ত্রস্ত হয়ে গেল আমাদের এই জমায়েত দেখে, এবং তারা বুঝতে পারলেন যে কোনো রকম আক্রমণ করে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না। তাই তারা পিছু হটলেন। আমরা চমৎকারভাবে নমিনেশন পেপার ফাইল আমরা করলাম, জমা দিলাম, এবং এখন প্রচারের কাজটা চলছে পুরো দমে গোটা রায়না খণ্ডঘোষ এলাকায়। এই যে গ্রামীণ অর্থনীতি, ধরুন পূর্ব বর্ধমান জেলা হচ্ছে শস্য ভাণ্ডার, ধান্য গোলা বলা হয়, তো এই পূর্ব বর্ধমান জেলার গ্রামীণ অর্থনীতি এইটা নির্ভর করে হচ্ছে দক্ষিণ দামোদরের উপর। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সারা রাজ্যের সাথেই পূর্ব বর্ধমান জেলার এবং দক্ষিণ দামোদরের গ্রামীণ অর্থনীতি তো একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। আপনারা মূলত কোন ইস্যুগুলোকে নিয়ে হচ্ছে মানুষের কাছে যাচ্ছেন? মানুষকে আপনারা কী বলছেন যে আপনাদের পঞ্চায়েত নির্বাচনে আপনারা যদি জয়লাভ করেন, বিকল্পভাবে আপনারা কিভাবে অর্থনীতির বিকাশ ঘটাবে? সংকট প্রতিদিন কার্যত সর্বগ্রাসী হচ্ছে সংকট। কৃষক ফসলের দাম পাচ্ছে না। রায়না খণ্ডঘোষে খাস ধানটা বেশি বিক্রি হয়। রায়না খণ্ডঘোষে স্বাভাবিকভাবে কিছুটা সময় খাস ধানের দাম তবুও পান, আবার কোনো সময় তারা পান না। কিন্তু সমস্ত ফসলের ক্ষেত্রে গোটা বর্ধমান জেলায়, গোটা রাজ্যে কৃষক ফসলের দাম পাচ্ছেন না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। ফরিদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছেন। সরকার যা রেট ঠিক করছে তার থেকে অন্তত 5 থেকে 600 টাকা কম, 1200 টাকা 1300 টাকা ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। একদিকে কৃষকের ফসলের দাম নেই, অপরদিকে উৎপাদনের উপকরণের দাম, সার, বীজ,
ডিজেল, কীটনাশক, বিদ্যুৎ সবের দাম চচ্চর করে বাড়ছে। কার্যত কৃষক আর পাচ্ছেন না, অন্নদাতা পিতারা আজকে মারাত্মকভাবে আক্রান্ত। আজকে গরিবদের 100 দিনের কাজ নেই, কার্যত গ্রামগুলোতে হাহাকার পড়ে গেছে। তৃণমূল কংগ্রেসের লোকেরা চুরি চাচ্চুরি করে 100 দিনের কাজে চরম সর্বনাশ করল। আবাস যোজনার টাকা বেড়ে এক একজন বিরাট বড়লোক হয়ে গেল, প্রধান, উপপ্রধান, সভাপতি, সহসভাপতি সব। আজকে এই যে একটা ভয়ঙ্কর অবস্থাটা হলো, এর জন্য কেন্দ্র সরকার নির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে জেলে ঢোকানোর পরিবর্তে 100 দিনের কাজটাই তারা বন্ধ করে দিলেন। আজকে ফসলের দাম পাচ্ছে না। আজকে যদি ফসলের দাম পেত কৃষক, 100 দিনের কাজটার টাকাটা যদি আমাদের এই রাজ্যে ঢুকতো, প্রায় 45,000 কোটি টাকা বাংলার অর্থনীতিতে ঢুকতো, যার ফলে গঞ্জ এলাকায় দোকানপাট, শহর অঞ্চলে দোকানপাট, সমস্ত দোকানগুলোতে বিক্রি পাটা কিছু হতো। আজকে সেসব শেষ। পশ্চিমবাংলায় বামফ্রন্টের আমলে আমরা শুধু ভূমি সংস্কার করেছিলাম তা না, আমরা শুধু পঞ্চায়েতের বিকেন্দ্রীকরণ করেছিলাম তা নয়, ক্ষমতা আমরা যেটা করেছিলাম, আমরা বুঝেছিলাম যে শালি জমি নষ্ট হয়ে যাবে আগামী দিনে, চাষযোগ্য জমির সংখ্যা কমে যাবে। এই তো এখানে প্রচুর মিল তৈরি হয়ে গেছে, বহু জায়গায় রাস্তাঘাটের জন্য জমি নেওয়া হচ্ছে। আজকে বিভিন্ন প্রকল্পের জন্য জমি নিচ্ছে সরকার, কিন্তু উৎপাদনের ব্যবস্থা বাড়ছে কই? আজকে তো উৎপাদন কমে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে। এই জিনিস চলতে শুরু করলে আগামী দিনে তো দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাবে। একদিকে ফসলের দাম নেই, অপরদিকে ফসলের কার্যত চাষ করব যেখানে তার জমির পরিমাণ কমে যাচ্ছে। আজকে বিএলআরও অফিসগুলো হচ্ছে লুটের আড্ডা। যারা পাট্টা জমি যারা পেয়েছিলেন তাদের অনেকের কেটে যাচ্ছে, বর্গা রেকর্ড যারা করেছিলেন তাদের বিপদ বাড়ছে। এমনকি নিজের রায়তি জমি, সেই জমি পর্যন্ত গণ্ডগোল ঘটে যাচ্ছে। কি হবে? একটা সাংঘাতিক অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে আমাদের দেশের কৃষক। আমরা সেই কারণে মনে করি আজকে বাঁচাতে গেলে নতুন করে সমবায় ব্যবস্থাকে আজকে বাঁচিয়ে তুলতে হবে। সমবায় চালু করেছিল বামফ্রন্ট এবং তার প্রসার ঘটিয়েছিল বামফ্রন্ট। আজকে সমবায় উঠে গেল, আজকে তার পরিবর্তে এসেছে মাইক্রো ফিন্যান্স। গ্রামে গ্রামে ঢুকেছে মাইক্রো ফিন্যান্স। গরিব মানুষ কার্যত তার কাছে ঋণ নিয়ে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গ্রাম ছেড়ে চলে যাচ্ছে মাইক্রো ফিন্যান্সে। কঠিন অবস্থা। আজকে এই অবস্থার মাঝখানে দাঁড়িয়ে মানুষের কেনার ক্ষমতা কমে যাচ্ছে, গ্রাম বাংলায় কার্যত হাহাকার পড়ে যাচ্ছে। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনে ফলাফল যদি ইতিবাচক হয়, যার একটা বিপুল সম্ভাবনা এবার পশ্চিমবঙ্গে, তাহলে আমাদেরকে আবার সমবায় ব্যবস্থাকে জোরালো করতে হবে, যাতে কৃষক ঋণ পান, যাতে কৃষক অল্প দামে সার পান, যাতে কৃষকে আমরা অনেকগুলো ব্যবস্থা তাদের সম্পর্কে নিতে পারি। আবার গোটা পশ্চিমবঙ্গে আমরা আবার নতুন করে সেচ থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কিছুর ক্ষেত্রে নতুন নতুন ব্যবস্থা আমরা গ্রহণ করব। আজকে বিএলআর অফিসের যে দুর্নীতি, সে দুর্নীতিকে আমরা বন্ধ করব। আজকে রেজিস্ট্রেশন ফি এবং মিউটেশন ফি যেভাবে বেড়েছে, বহু জমি আর রেজিস্ট্রি হচ্ছে না, একটা সাংঘাতিক খারাপ অবস্থা। পশ্চিমবাংলার গ্রামেগঞ্জে এখন চাষি আর চাষ করতে চাইছে না, তারা জমি ছেড়ে দিচ্ছে। গ্রামের যারা খেটে খাওয়া মানুষ, তাদের হাতে কয়েক বস্তা ধানের বিনিময়ে জমি ছেড়ে দিচ্ছে চুক্তির ভিত্তিতে। আজকে তাদেরও দৈন্যদশা বাড়ছে। মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন যে পশ্চিমবঙ্গে কৃষকের আয় 3 গুণ বেড়েছে। যদি 3 গুণ আয় বাড়ত, তাহলে কৃষক আজকে জমি চাষ করতে দেবে কেন অন্য মানুষকে? নিজে চাষ করত। এটাই তো আজকে মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, কত বড় মিথ্যাচার করছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। সেই কারণে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, গ্রাম বাংলার মানুষ আজকে এই চোর তৃণমূল তাকে পরাজিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এবং সেইভাবেই তৈরি হচ্ছে গ্রামে গঞ্জে বহু জায়গায় মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। এটাই হচ্ছে সবথেকে ইতিবাচক দিক। মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলছেন, একটা কথা তুলে আনছেন যে তারা যে উন্নয়নমূলক কাজ করেছেন, বিভিন্ন যে প্রকল্প চালু করেছেন, যদি বামপন্থীরা ক্ষমতায় আসে, বামপন্থীদের হাতে যদি পঞ্চায়েত যায়, তাহলে সেই প্রকল্পগুলো নাকি বামপন্থীরা বন্ধ করে দেবে, উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাবে। এই প্রসঙ্গে আপনার বক্তব্য?
বামপন্থীরা এটা স্পষ্ট ভাষায় পরিষ্কারভাবে বলেছেন যে যত জনমুখী প্রকল্প এই বাংলাতে আছে সমস্ত জনমুখী প্রকল্প পশ্চিমবাংলায় বজায় থাকবে। আমরা একথা স্পষ্টভাবে বলি যে এইসব টাকা মুখ্যমন্ত্রী বা কারো কোনো বাপত্তি সম্পত্তি না, এটা হচ্ছে সরকারি টাকা। সরকারি টাকা জনগণকে দেয়া হচ্ছে, জনগণ তা নিচ্ছেন। আমরা বলছি টাকার পরিমাণ বাড়াতে হবে, অনেক বেশি টাকা দিতে হবে, অনেক বেশি ভালো ভালো প্রকল্প নিতে হবে, যাতে মানুষকে আবার আমরা অতীতের জায়গায় ফিরিয়ে আনতে পারি। তাই সরকারি প্রকল্প যেগুলি এখন বর্তমানে চলছে কোনোটা তো বন্ধ হবেই না, বরঞ্চ এই প্রকল্পের সংখ্যা অনেক বেশি বাড়বে। গ্রামের মা বোনেরা আজকে মাত্র যে কোটি পয়সা পাচ্ছেন, এই পয়সায় তাদের দিন চলতে পারে না। অনেক বেশি টাকা মা বোনেদের দিতে হবে, ভালো করে সেলফ হেল্প গ্রুপ তৈরি করতে হবে, যাতে মা বোনেরা দু পয়সা রোজগার করতে পারেন, তার সন্তানদের ঠিকমতোভাবে মানুষ করতে পারেন। শিক্ষার হাল খুব খারাপ হয়ে গেছে। এবছরই 8,000 স্কুল বন্ধ হচ্ছে। 4 লক্ষের মতো ছেলে এবার মাধ্যমিক পরীক্ষায় বসলো না। গ্রামের গরিবের ঘরের ছেলেরা স্কুল যাবে না, কার্যত কিছু অবস্থাপন্ন ঘরের ছেলেরাই পড়াশোনা করবে। এই জায়গায় চলে যাচ্ছে শিক্ষা। মা বোনেদের কোনো ইজ্জত নেই। এত ধর্ষণ হলো এই বর্ধমান জেলাতে, কি ব্যবস্থা করেছে প্রশাসন? সেদিন একটা তথ্য বলছে 1.5 লক্ষের মতো মেয়ে নিখোঁজ এই পশ্চিমবাংলা থেকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো মহিলা, 1.5 লক্ষ মহিলা নিখোঁজ হয়ে গেল। মা বোনেদের কি ভয়ঙ্কর অবস্থা চলছে। স্বাভাবিকভাবে এই যে একটা সাংঘাতিক অবস্থা চলছে, এর থেকে মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ পেতে চায়। আজকে বিজেপি আজকে তার সম্পর্কে মানুষের মোহভঙ্গ হয়ে গেছে দ্রুত। যে গরিব মানুষের একটা বড় অংশ গতবার বিজেপি করেছিলেন, তারা এবার হাড়ে হাড়ে টের পেয়েছেন যে বিজেপি কি জিনিস। আজকে ত্রিপুরার ঘটনাবলী দেখে তারা অনেকটাই শিক্ষা গ্রহণ করেছেন। তাদের মূল কাজ মানুষ যাতে পেটের কথা ভাবতে না পারে, চাকরির কথা ভাবতে না পারে। বেকার ছেলেরা এক বুক যন্ত্রণা নিয়ে কলকাতার বুকে যারা বসে আছে, সেই সমস্ত ছেলেদের যন্ত্রণা যাতে মানুষ উপলব্ধি করতে না পারে। শিক্ষক কর্মচারী যারা ডিএর দাবিতে লড়াই করে যাচ্ছেন, তাদের কথা যাতে মানুষ বুঝতে না পারে। তাই ধর্ম এবং বিভাজন, যত বেশি বিভাজন করতে পারবে, মানুষকে ধর্মীয় উন্মাদনায় মাতি দিতে পারবে, ততই মানুষ তার পেটের কথা ভুলে যাবে। এটাই চাই বিজেপি। এটা মানুষ তার নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে এবার বুঝতে পেরেছেন। স্থায়ীভাবে গ্রাম বাংলার এই নির্বাচনে এই রায়না খণ্ডঘোষ একটা চমকপ্রদ রেজাল্ট হবে। কি গ্রাম পঞ্চায়েত, কি পঞ্চায়েত সমিতি, সমস্ত ক্ষেত্রে একটা সাংঘাতিক রেজাল্ট অপেক্ষা করছে। তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এইটাই আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন ছিল আর কি, যে লড়াইয়ের পূর্ণভূমি বলা হয় এই রায়না খণ্ডঘোষকে। শহীদের, বহু শহীদের আত্মত্যাগ, তাদের রক্তে এখানকার মাটি এখনও লাল হয়ে আছে। তো এই রায়না খণ্ডঘোষকে একসময় বলা হতো বাম দুর্গ, লাল দুর্গ। এখানে লাল পতাকা ওড়ে, এখানে আকাশে সমস্ত সময় লাল পতাকা দেখা যায়, লাল নিশান দেখা যায়। তো এইখানে এই যে আপনাদের যে পুরনো লাল দুর্গ, আপনারা কি সেই লাল দুর্গ আবার সেই আগের গরিমায় ফেরত আসতে পারবে? আপনার কি মনে হয়? আসলে দুর্গ কথাটা অনেক সময় আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায়। দুর্গ মানে হচ্ছে কারু প্রবেশ নিষেধ। আমরা সেই দুর্গের কথা আমরা বলি না। আমরা বলি রায়না খণ্ডঘোষের যে একেবারে ঐতিহাসিকভাবে যে সমস্ত নেতারা একসময় এখানে গড়ে তুলেছিলেন, রাজনীতির বিস্তার ঘটে তুলেছিলেন, তারা আজকে বেঁচে নেই। কিন্তু রায়না খণ্ডঘোষ চিরকালই বামপন্থীদের বিপুলভাবে সমর্থন করেছে। বহু অতীতে যখন এনসি চ্যাটার্জি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন এই রায়না খণ্ডঘোষে বিপুল ভোট পেয়েছিলেন। বহুদিনকার কথা আমরা সব আমাদের যারা নেতৃত্ব মারা গেছেন তাদের কাছে শুনেছি। বহু লড়াইতে বামপন্থীদের এই লড়াইয়ে রায়না খণ্ডঘোষ জিতেছে। এবারে নির্বাচনের যা চেহারা, এখনও পর্যন্ত কার্যত কেউ আর হারতে চাইছে না। সবাই বলছে আত্মবিশ্বাসের সঙ্গে আমরা জিতব।
এক একটা জায়গাতে নমিনেশন পেপার ফাইল করতে ওরা দেয়নি, থ্রেট করেছে, বাড়ি বাড়ি থ্রেট করেছে, দেখে নেবো এইসব বলেছে। কিছু জায়গায় আছে, সেগুলো আমরা পরে দেখব আমাদের কোনো সাংগঠনিক ত্রুটি আছে কিনা। কিন্তু যেসব সিটে আমরা লড়ছি প্রত্যেকটি জায়গায় আমরা জিতব এবং জেতার পরিবেশ তৈরি হয়েছে। আজকে একটা শুনছিলাম যে 47 সালের পর থেকে আমরা সেখানে কোনো দিন কোনো নির্বাচনে জিততে পারিনি। আজকে সেই এলাকার কমরেডরা বলছেন আমরা জিতবই এবারে। এইরকম একটা পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে গোটা রায়না খণ্ডঘোষে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত জায়গায় আমরা জিতব। টিএমসির সেই লোক নেই, বিজেপিরও সেই লোক নেই, মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে একমাত্র সিপিআইএম সহ বামপন্থী এবং সহযোগী শক্তিগুলি, এবং তারাই ছুটে বেড়াচ্ছে। এবং আগামী দিনে প্রমাণ হবে আবার রায়না খণ্ডঘোষের মাটি যেভাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটা লড়াইয়ের পীঠস্থান হিসেবে, সেই রায়না খণ্ডঘোষ আবার সেইভাবে ফিরে আসবে, এই আশা, এই প্রত্যাশা আমরা করছি। ধান ক্ষেত, ধানের শস্য গোলা, সেই গোলার মাঝখান দিয়ে আল পথ এঁকে বেঁকে চলে গিয়ে সেই পথ উঠেছে একদম গ্রামের মাঝখানে। সেখানে একটা বট গাছ, সেখানে একটা বটতলা। সেই বটতলার মাথার ওপরে ঈশান কোণে একটা মেঘ, সেই মেঘকে চ্যালেঞ্জ করে একটা রিজু লাল পতাকা উঠছে, পথ করে উঠছে। আর নিচে সঙ্গবদ্ধ হচ্ছেন মানুষ। সেই মানুষ আগামী দিনে বুঝে নেবেন তার হক, আগামী দিনে বুঝে নেবেন তার অধিকার। আজ এই পর্যন্তই, আমরা পরে আবার ফেরত আসবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ, নমস্কার।